হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি কিন্তু আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। এমটিএস 2025-এর তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি সবার ক্লাসটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসের শেষে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে, তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস পাওয়ার জন্য। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি এমটিএস 2024-এর 18-10-2024 ফার্স্ট শিফট। 18-10-2024-এর ফার্স্ট শিফটে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে যে 25খানা জেনারেল নলেজের কোশ্চেন ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 23 নম্বর ক্লাস। দেখতে দেখতে এক এক করে কিন্তু মাস কিন্তু শেষ হলো, 1 মাস হতে গেল, ফর্ম বেরিয়ে গেছে, আর আমাদের কিন্তু 23 নম্বর ক্লাস আজকে চলছে। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই দেখে নেবে, সময় কিন্তু এক এক করে কেটে যাচ্ছে আর হাতে কিন্তু আমাদের 2 মাস, প্রায় 2 মাস রয়েছে। তো এর মধ্যেই আমাদেরকে সমস্ত প্রিপারেশান সেরে ফেলতে হবে। তো যারা সবে নতুন প্রিপারেশান নিচ্ছ, শুরু করছো, এখনও কী করবে না করবে ভেবে পাচ্ছ না, তো তোমাদেরকে বলবো তোমরা আমাদের এই 4খানা পিডিএফ কিন্তু অবশ্যই পারচেজ করতে পারো। কারণ যেহেতু জিকে এবং ইংলিশ নিয়ে মেন কাট অফ, ম্যাথ রিজনিং তোমাদের মোটামুটি পার্সেন্টে জেনারেল হলে 30% মার্কস পেলেই চলবে, আর ওখানে তো নেগেটিভ মার্ক নেই, তোমরা ইচ্ছে খুশি সমস্ত কোশ্চেনের অ্যান্সার করে দিতে পারবে, কোনো নেগেটিভ মার্ক নেই, তোমরা 30% নাম্বার অনায়াসেই পেয়ে যাবে। কিন্তু মেন হচ্ছে সেশন 2-তে যেটা থাকে ইংলিশ এবং এই জিকে, এগুলোতে কিন্তু তোমাদেরকে ভালো নাম্বার তুলতে হবে, এটার উপরেই কিন্তু মেন কাট অফটা তৈরি হয়। তো এর জন্য জিকে এবং ইংলিশ স্পেশালি করে আমাদের এই 4খানা পিডিএফ তৈরি করা হয়েছে। এই 4খানা পিডিএফের মূল্য রাখা হয়েছে 199 টাকা। প্রিভিয়াস ইয়ার স্ট্র্যাটেজিকে, তার সঙ্গে আছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ। এছাড়া বাকি আর যত প্রকারের নোটস লাগবে তোমাদের জন্য, সমস্ত প্রকারের নোটস আমরা দেবো কোথায়? আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে। তোমরা যদি এই পিডিএফগুলো পারচেজ করো তাহলে তোমাদেরকে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দেওয়া হবে। সেখানে কিন্তু অলরেডি অনেক নোটস দেওয়া হয়েছে, ম্যাথ রিজনিংয়ের নোটসও দেওয়া হয়। তার পাশাপাশি এই জিকে এবং ইংলিশটার উপরে বেশি জোর দেওয়া হয়েছে এবং এগুলো নোটসগুলো কিন্তু বেশি করে দেওয়া হবে। তো যদি কেউ পিডিএফগুলো পারচেজ করতে চাও তো অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। বোঝা গেল? তো এবার চলো শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে? ভারতের কৃষির প্রসঙ্গে পেন্ডা শব্দটি ড্যাশকে দেওয়া নাম। পেন্ডা, এই পেন্ডা শব্দটা কাকে দেওয়া নাম? না, এটা হচ্ছে স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি। স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষিকে দেওয়া নাম হচ্ছে কি? পেন্ডা। তারপরে চলে যাও অপশান 2 নম্বর কোশ্চেন দেখে নাও কী রয়েছে। ভারতের আদমশুমারি 2001 অনুযায়ী নিচের কোন রাজ্যে শিশু লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? তো 2011টা মেনলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 11 থেকেই কোশ্চেনগুলো বেশি আসে। 2001টা খুবই কম কোশ্চেন আসে, তো যেগুলো আসে সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে, অ্যান্সারগুলো ভালো করে দেখে নিতে হবে। তো এটা দেখো, এটার আনসার হয়ে যাবে যেটা হরিয়ানা শিশুলিঙ্গ অনুপাতটা সবচেয়ে কম। এখান থেকে কি দেখবে? এইটা দেখো, ভারতের আদমশুমারি 2001 অনুযায়ী অরুণাচল প্রদেশে শিশুলিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি। অরুণাচল প্রদেশ, মনে রাখো। শিশুলিঙ্গ অনুপাত 0 থেকে 6 বছর বয়সী প্রতি 1000 পুরুষের মধ্যে নারীর সংখ্যা হিসেবে সংজ্ঞায়িত করা হয়। 2001 সালে আদমশুমারি অনুসারে ভারতের শিশুলিঙ্গ অনুপাত ছিল 927, যা 2011 সালে আদমশুমারি অনুসারে কমে 919-এ হয়েছে। শিশুলিঙ্গ অনুপাত 919 2011 আদমশুমারি অনুসারে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ট্রায়াথলনে প্রথম ঘটনা? ট্রায়াথলনে প্রথম ঘটনা নিচের কোনটা? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, সাঁতার কাটা। সাঁতার কাটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো ভেরি 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 ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এক্সামে কিন্তু অবশ্যই তোমরা 2025-এর এক্সামে দেখতে পাবে। সেটা হচ্ছে কি না, এ সেকেন্ড ওয়ার্ডস হলো ড্যাশের লেখা একজন ক্রীড়া ব্যক্তিত্বের আত্মজীবনী। আমরা যে পিডিএফ স্ট্র্যাটেজিকের পিডিএফটা যেটা তোমাদেরকে দেবো, তোমরা যারা পারচেজ করবে, যদি পারচেজ করো, তো সেখানে কিন্তু এই আত্মজীবনী থেকে একটা টপিক রয়েছে। ঠিক আছে, বোঝা গেল কি বলছি? তো সেকেন্ড ওয়ার্ডস, তো এটা কার আত্মজীবনী? না, এটা হচ্ছে টেনিস খেলার একজন ক্রীড়া ব্যক্তিত্বের আত্মজীবনী, টেনিস খেলোয়াড়। তো তিনি হচ্ছে কি? তিনি হচ্ছেন
সানিয়া মির্জা। বোঝা গেল? তাহলে এ সেকেন্ড ওয়ার্ডস, এটা কার আত্মজীবনী? এভাবেও আসে যে সানিয়া মির্জা ইনি একজন টেনিস খেলোয়াড়, 2016 সালের তার এই জীবনীটা লিখেছেন এ সেকেন্ড ওয়ার্ডস। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চান, ভালো করে নোট করে রাখো। 5 নম্বর কোশ্চেন দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির শিশু লিঙ্গ অনুপাতের নেতিবাচক বৃদ্ধি রেকর্ড করেছে? নেতিবাচক বৃদ্ধি রেকর্ড করেছে সেটা হচ্ছে মহারাষ্ট্র। অপশান নাম্বার 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়ে খননকৃত ধ্বংসাবশেষ ইঙ্গিত দেয় যে উজ্জ্বল লাল ড্যাশের নির্মাণের ব্যবহার করা হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ে খননকৃত ধ্বংসাবশেষ থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় যে কি না, উজ্জ্বল লাল কিসের ব্যবহার ছিল? ইটের নির্মাণের ব্যবহার করা হয়েছিল। প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিল। এটা মনে রাখো, 2022-এ কিন্তু এসেছিলো, এটা এমটিএস 2022-এ এসেছিলো। তারপরে দেখো, হিউয়েন সাং এবং অন্যান্য তীর্থযাত্রীরা ভারতের বিহার রাজ্যে অবস্থিত সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ বিহার নালন্দায় অধ্যয়নের সময় কাটিয়েছিলেন। এটা সিরিয়াল 2022-এ এসছে। তাহলে হিউয়েন সাং এবং অন্যান্য তীর্থযাত্রীরা ভারতের বিহার রাজ্যে অবস্থিত সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ বিহার নালন্দায় অধ্যয়ন সময় কাটিয়েছে। তারপরে নিচের কোন উপাদানটি মাটি গঠনের জন্য প্রাথমিকভাবে দায়ী? সেটা কোনটা? না, সেটা হচ্ছে আবহাওয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার দেখো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কী রয়েছে না, হচ্ছে জানুয়ারি 2023-এ যুক্তরাজ্যের তরুণ বিজ্ঞানীদের জন্য ব্ল্যাভাতনিক পুরস্কার প্রাপক নামে 9 জন বিজ্ঞানীর মধ্যে 3 জন ভারতীয় বংশোদ্ভূত গবেষক ছিলেন। 9 জনকে দেওয়া হয়েছিল, তার মধ্যে 3 জন হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। তো নিচের কোনটি 3 জন বিজ্ঞানীর মধ্যে একজন নয়? তো তাহলে ব্ল্যাভাতনিক এই যে পুরস্কারটা, এটা তাদের কাদের দেওয়া হয় না, হচ্ছে তরুণ বিজ্ঞানীদের দেওয়া হয়। তো 2023-এ যে 9 জন দেওয়া হয়েছিল তাদের মধ্যে 3 জন ভারতীয় বংশোদ্ভূত ছিল। তো তারা হচ্ছে কারা? তারা হচ্ছে এই যে মেহুল মালিক, রাহুল আর নায়ার, আর হচ্ছে তন্ময় ভারত। বাকি যিনি ছিলেন না তিনি হচ্ছেন এই যে গগনদীপ কং, তিনি কিন্তু সেই 3 জনের মধ্যে ছিলেন না। এরপর দেখো 9 নম্বর কোশ্চেন, শোভনা নারায়ণ একজন পদ্মশ্রী প্রাপক ড্যাশের একজন সূচক। শোভনা নারায়ণ, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই নামটা রয়েছে এমটিএসের ক্ষেত্রে। শোভনা নারায়ণ ইনি একজন কত্থক নৃত্যশিল্পী। তারপরে এখান থেকে দেখে নাও, 2013 সালে শোভনা নারায়ণকে গুরুদেব প্রসাদ সম্মান দেওয়া হয়েছিল। শোভনা নারায়ণ রাজীব গান্ধী পুরস্কার, ইন্দিরা প্রিয়দর্শিনী সম্মান এবং রোটারি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তাছাড়া কত্থক গুরু শোভনা নারায়ণ 1992 সালে পদ্মশ্রী পেয়েছেন। তাহলে কতগুলো পুরস্কার ইনি পেয়েছেন, আর প্রত্যেকটা পুরস্কার খুবই গুরুত্ব, কেন প্রত্যেকটা থেকেই কোশ্চেন আসে। তাহলে প্রত্যেকটা পুরস্কার দেখে নাও, গুরুদেব প্রসাদ সম্মান, রাজীব গান্ধী পুরস্কার, ইন্দিরা প্রিয়দর্শিনী সম্মান, আর হচ্ছে রোটারি আন্তর্জাতিক পুরস্কার, আর একটা হচ্ছে পদ্মশ্রী পুরস্কারটা পেয়েছিল 1992 সালে। কত্থক নৃত্যের জন্যই পেয়েছেন। তো এসএসসি সিপিও 2022 2024 দুটোতেই এই কোশ্চেনটা এসছে, তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, সিম্পেট্রিক প্রজাতি অনুসারে একটি নতুন প্রজাতির উত্থান ঘটে যখন একই ভৌগোলিক অবস্থানে বসবাস করেও একই প্রজাতি দুটি দল নিজেদের মধ্যে আন্তঃপ্রজনন করতে পারে না। তারপরে চলে যাও 11 নম্বর কোশ্চেনে। তার আগে তোমরা এখনও যারা লাইক করোনি, এখনও কি ক্লাসটা ভালো লাগেনি? বলো, ক্লাস দেখছো মানে নিশ্চয়ই ক্লাসটা ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো। তোমাদের অ্যাটেন্ডেন্সটা অবশ্যই লাইকের মাধ্যমে দিয়ে যাও এবং কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগলো, বা পরবর্তী তোমাদের কোনো টপিক থেকে ক্লাস চাও কি না, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমরা অবশ্যই টপিক নিয়ে আসবো। এবার তোমরা তোমাদের কী টপিকটা প্রয়োজন আছে সেটা একবার কমেন্ট করে দেখি আমি কি। আর সাবস্ক্রাইবটা কিন্তু এতক্ষণে নিশ্চয়ই করে ফেলেছো চ্যানেলটাকে। এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস যদি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হবে।
শুধু লাইক কমেন্ট করলেও হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে। 11 নম্বর কোশ্চেন দেখানো, একজন আইনি অফিসারের চাকরির জন্য যোগ্য হওয়া সত্ত্বেও মিস্টার এক্সকে পূর্বোক্ত পোস্টের জন্য একটা ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়নি। তো মিস্টার এক্স তার কোন অধিকার প্রয়োগ করতে অক্ষম ছিলেন? চাকরির জন্য যোগ্য হওয়া সত্ত্বেও মিস্টার এক্সকে পূর্বোক্ত পোস্টের জন্য, মানে মিস্টার এক্স মানে একজন মানুষ, একটা এক্স বলে বোঝানো হচ্ছে, তো ইন্টারভিউর জন্য তাকে দেখা হয়নি, যেটা আমাদের পশ্চিমবঙ্গে তো হয়েই গেছে অলরেডি, যার ফল তো আজকে অনেক স্টুডেন্টরা ভুগছে বা পরবর্তীতে ভুগতে হবে। তো এই মিস্টার এক্স তার কোন অধিকার প্রয়োগ করতে অক্ষম ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, সুযোগের সমতা। সুযোগের সমতা সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান সুযোগ, কিন্তু সেই সুযোগের সমতাটা কিন্তু এক্ষেত্রে পায়নি। তারপরে দেখো 12 নম্বর, হিড়িম্বা মন্দিরে বসন্ত পঞ্চমীর শুভ উপলক্ষে হিমাচল প্রদেশে নিচের কোন সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়? তাহলে হিড়িম্বা মন্দিরের এই বসন্ত পঞ্চমী শুভ উপলক্ষে হিমাচল প্রদেশ নিচের কোন সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়? তো জায়গাটা মানে ভালো করে মনে করো, হিমাচল প্রদেশের যে উৎসব, তো সেটা হচ্ছে অপশান নাম্বার 2, ডুংরি উৎসব, যেটা হিড়িম্বা মন্দিরে বসন্ত পঞ্চমীর শুভ উপলক্ষেই এই উৎসবটা হয়ে থাকে। কোথায় হয়ে থাকে? হিমাচল প্রদেশে। তো হিমাচল প্রদেশের মেলা আর কিছু উৎসব, এগুলো মনে রাখো, পরি উৎসব, মিঞ্জের মেলা, গ্রীষ্মের উৎসব, হালদা, সাজো উৎসব, এগুলো সব হিমাচল প্রদেশের উৎসব। এবার বাকি অপশানে যেগুলো রয়েছে সেগুলো এর সম্পর্কে একটু দেখে নাও। এই যে বিশু হচ্ছে যেটা কেরালা রাজ্যের খুবই বিখ্যাত উৎসব। আর মোপিন তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি উৎসব, কেন এটা হচ্ছে অরুণাচল প্রদেশের গালো উপজাতি, প্রত্যেকটা ভালো করে মনে রাখো, অরুণাচল প্রদেশ গালো উপজাতির একটি উৎসব, প্রতি বছর এপ্রিল মাসে, কবে? এপ্রিল মাসে পালিত হয়। এরপরে দেখো 13 নম্বর কোশ্চেন, 2023 সালের মে মাসে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক তার স্মার্ট সিটি মিশনের সময়সীমা ড্যাশ পর্যন্ত বাড়িয়েছে? কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক তার স্মার্ট সিটি মিশনের সময়সীমা কবে পর্যন্ত বাড়িয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, জুন 2023। জুন 2023 পর্যন্ত বাড়িয়েছে। এরপরে চলে যাও 14 নম্বর, হিন্দুস্তানি শাস্ত্রীয় গায়ক কুমার গন্ধর্ব কোথায় জন্মগ্রহণ করেন? হিন্দুস্তানি শাস্ত্রীয় গায়ক কুমার গন্ধর্ব ইনি জন্মগ্রহণ করেন হচ্ছেন কর্ণাটক রাজ্যে। নিম্নলিখিত পণ্ডিতদের মধ্যে কে কাশ্মীরের ইতিহাসের উল্লেখ করেছেন? কাশ্মীরের ইতিহাসের উল্লেখ করেছেন কোন পণ্ডিত? পণ্ডিত কলহন করেছেন। দ্বাদশ শতাব্দীতে কলহন রাজতরঙ্গিনী নামক বই লিখেছিলেন, তো যেটি কাশ্মীরের রাজাদের একটা ছন্দবদ্ধ ঐতিহাসিক কালানুক্রমিক বিবরণ রয়েছে। তো তাহলে কলহন লেখা রাজতরঙ্গিনী বই, আর যেটাতে কী রয়েছে? কাশ্মীরের রাজাদের একটা ছন্দবদ্ধ ঐতিহাসিক কালানুক্রমিক বিবরণ রয়েছে। 16 নম্বর দেখো, অর্থশাস্ত্রের লেখক নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন? অর্থশাস্ত্রের লেখক কি, সেটা তোমরা ভাবো। তার আগে এটার কোশ্চেন বলে দিই, নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন? অর্থশাস্ত্রের যে লেখক তিনি কোন শাসকের সমসাময়িক ছিলেন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, চন্দ্রগুপ্ত মৌর্যের সমসাময়িক ছিলেন। তাহলে অর্থশাস্ত্রের লেখক হচ্ছেন কে? চাণক্য বা কৌটিল্য নামে পরিচিত, বা বিষ্ণুগুপ্ত বলতে পারো, বিষ্ণুগুপ্ত অনেক সময় অপশানে থাকে, বিষ্ণুগুপ্ত যিনি চাণক্য বা কৌটিল্য নামে পরিচিত, মৌর্য যুগের অর্থশাস্ত্র রচনা করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রয়েছে, এটা ভালো করে মনে রাখুন। তারপরে দেখো 17 নম্বর, নিচের কোন বছরে বাল্যবিবাহ নিরোধ আইন পাস হয়? এই বাল্যবিবাহ নিরোধ আইন এটা কবে পাস হয়েছিল? এটা পাস হয়েছিল 1929 সালে বাল্যবিবাহ নিরোধ আইনটা পাস হয়েছিল। ভারতীয় ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল 28শে সেপ্টেম্বর 1929 সালে বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন পাস করে। তো বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন পাস হলে কী হবে, এখন তো মানে আমাদের এদিকটাতে, আমাদের যে আমরা যেখানে থাকি, তো সেখানে কিন্তু বাল্যবিবাহের মানে এতই যে মানে বাল্যবিবাহ হচ্ছে, মানে মেয়েরা ক্লাস 8-9 থেকে সবার প্রেম,
এই 8-9-এর ছেলেমেয়েরা যদি পালিয়ে বিয়ে করে নেয় তাহলে ভাবো কী অবস্থা। মানে আমাদের এদিকটাতে বাল্যবিবাহ প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু সেরকম তো প্রশাসনের কোনো তো আমরা দেখতেই পাচ্ছি না, বা যারা মোটামুটি শিক্ষিত ছেলেরা পড়াশোনা করেছে, করার পরে বিয়ের জন্য মেয়ে খুঁজছে, তারাও পাচ্ছে না। তো এইরকম অবস্থা আমাদের এদিকটাতে। তো তোমাদের ওদিকে কীরকম অবস্থা সেটা তোমরা কমেন্ট করে জানাও। তো তো এটা কিন্তু পড়ার বাইরে, এটা কেউ পড়ার মধ্যে নেবে না। তো বাল্যবিবাহ জিনিসটা কিন্তু খুবই খারাপ। কি বাল্যবিবাহ, একটা মেয়েকে বাল্য বয়সে বিয়ে দেওয়া মানে তার কিন্তু সারা জীবনের মানে কত বড় একটা ভুল, সেটা সে একমাত্র সেই যে মেয়েকে বিয়ে দিচ্ছে বা যে বিয়ে হচ্ছে সে পরবর্তীতে গিয়ে বুঝতে পারবে, এখন তো বুঝতে পারবে না। তো এখন এবার আমরা পড়ায় ফিরে আসি। সারদা আইন 1929, যেটি বাল্যবিবাহ নিরোধ আইন নামেও পরিচিত, 1978 সালে মহিলাদের বিবাহের বয়স 15 বছর থেকে 18 বছর বাড়ানোর জন্য সংশোধন করা হয়েছিল। 15 বছর ছিল, তারপরে এটাকে 18 বছর করা জন্য সংশোধন করা হয়েছিল। এরপরে দেখো 18 নম্বর কোশ্চেন, সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী ড্যাশ সংস্করণে আসা হিরো আইএসএল হ্যাট্রিক করার জন্য প্রথম ভারতীয় হয়ে ইতিহাস তৈরি করেছিলেন সুনীল ছেত্রী। ড্যাশ সংস্করণে আসা হিরো আইএসএল এর কোন সংস্করণটা, কত সাল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, 2015। হ্যাট্রিক করার জন্য প্রথম ভারতীয় হয়ে ইতিহাস তৈরি করেছিলেন সুনীল ছেত্রী। তারপর দেখো 19 নম্বর, ধ্রুপদী নৃত্যের ধরন কথাগুলি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের একটি উৎপত্তিস্থল? ধ্রুপদী নৃত্যের ধরন কথাগুলি, এই কথাগুলি এটা কোন রাজ্যে উৎপত্তি হয়েছে? কেরালা রাজ্যের উৎপত্তি হয়েছে। প্রাণীদের রেচনতন্ত্রের প্রাথমিক কাজ কী? প্রাণীদের রেচনতন্ত্রের প্রাথমিক কাজ কী? বজ্র পদার্থ অপসারণ করা। ভারতের সংবিধানের 157 অনুচ্ছেদে একটি রাজ্যের ড্যাশ নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতার উল্লেখ আছে। 157 নম্বর যে অনুচ্ছেদ, এখানে কি রয়েছে? এখানে রয়েছে একটা রাজ্যের রাজ্যপাল নিয়োগের জন্য যে প্রয়োজনীয় যোগ্যতা সেটার উল্লেখ রয়েছে। নিচের কোনটি সরকারি পণ্যের উদাহরণ নয়? সরকারি পণ্যের উদাহরণ নয় বলেছে, তো সেটা কোনটা? না, সেটা হচ্ছে অপশান নাম্বার 2, বজ্র পদার্থ অপসারণ, যেটা কিন্তু সরকারি পণ্যের উদাহরণ নয়। এরপরে চলে যাও 23 নম্বরে, ভারতে প্রথমবারের মতো ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা নিচের কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? ভারতের প্রথমবারের মতো ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা নিচের কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, এলাহাবাদে হয়েছিল প্রথম। 1863 সালের জুন মাসে সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি ভারতীয় সিভিল সার্ভিস অর্থাৎ আইসিএস এর জন্য নির্বাচিত হন। ভারতীয় সিভিল সার্ভিস 1861 সালে ভারতীয় সিভিল সার্ভিস আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো 24 নম্বর, পিট্টি পাখি অভয়ারণ্য ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত? পিট্টি পাখি অভয়ারণ্য এটা রয়েছে লাক্ষাদ্বীপে রয়েছে। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, কোন অজৈব যৌগটি কঠিন অবস্থায় বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া তৈরি করে বলে জানা যায়? কোন অজৈব যৌগটি কঠিন অবস্থায় বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া তৈরি করে বলে জানা যায়? তো সেটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার অ্যামোনিয়াম সায়ানাইড। তো এই ছিল আজকের ক্লাসের 25খানা কোশ্চেন। তো আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো আমাদের ক্লাসের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো যে সবাই এখনও যারা ক্লাসটাকে লাইক করতে বাকি রয়েছে, তো লাইক এবং কমেন্ট অবশ্যই করো। তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো, যেখানে তোমরা এমটিএস রিলেটেড বা যে কোনো সরকারি পরীক্ষার জিকে, আমাদের যে জিকেগুলো এটা এমটিএসের জন্য আলোচনা করছি, কিন্তু এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য এই জিকেগুলো গুরুত্বপূর্ণ, কারণ এখানে এক্সট্রা ডিটেলস দিয়ে কিছু আলোচনা করা হচ্ছে। আর যদি আরও বেশি এক্সট্রা ডিটেলস পেতে চাও তাহলে কি করবে না, আমাদের এই 4খানা পিডিএফকে তোমাদেরকে পারচেজ করতে হবে। আমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে পিডিএফটা রয়েছে এমটিএস 2019 থেকে 24, এখানে যে 6200 এমসিকিউ রয়েছে, এখানে কিন্তু এই এমসিকিউগুলো এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করা রয়েছে, মানে প্রত্যেকটা কোশ্চেনের নিচে এক্সট্রা ডিটেলস রয়েছে, যারা নিয়ে আমরা আলাদাভাবে ভিডিও বানিয়ে দিয়েছি। সেটা তোমরা চাইলে দেখতে পারো, এই ক্লাসের ডেসক্রিপশানে রয়েছে।
প্রত্যেকটা পিডিএফে কীভাবে নোটসগুলো সাজানো হয়েছে তার আলাদাভাবে ভিডিও বানানো আছে। 4টা পিডিএফের প্রাইস পড়বে 199 টাকা। যদি কেউ নিতে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর এই 4টা পিডিএফ তোমরা যদি বাই করে নাও তাহলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেটা এমটিএস 2025-এর সমস্ত প্রকারের নোটস, এমটিএস 2025-এর জন্য গুরুত্বপূর্ণ যে সকল নোটস প্রয়োজন সেগুলো কিন্তু এই গ্রুপে দেওয়া হবে, অলরেডি দেওয়া হচ্ছে, আরও দেওয়া হবে। তো তার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। আর যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল, যেখানে সবাই যে অ্যাড হতে পারবে, এই যে টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, সেটা তোমরা টেলিগ্রামে সার্চ করলেও পেয়ে যাবে, আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে সবাই অ্যাড হতে পারবে এবং তোমাদের এখানে কী করা হয়, এখানেও কিছু গুরুত্বপূর্ণ নোটস দেওয়া হয়। তার পাশাপাশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এক্সাম রিলেটেড আপডেট। তোমাদের এক্সাম রিলেটেড আপডেট বা তোমাদের কোনো কিছু এক্সামের সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সেগুলো কিন্তু তোমরা জানাতে পারবে আমাদের, আর আমরা সেটার রিপ্লাইও দেওয়ার চেষ্টা করব। সবার কোশ্চেনের রিপ্লাই আমরা করে থাকি। তো তোমাদের কিছু জানার থাকলে তো অবশ্যই কমেন্ট করো। তো তার আগে তোমাদেরকে এই টেলিগ্রামে জয়েন হয়ে যেতে হবে। টেলিগ্রামে আরও অনেক পিডিএফ কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, ফ্রি পিডিএফ অনেক দেওয়া রয়েছে, সেগুলো তোমরা কালেক্ট করতে পারো, সেগুলো নিয়ে পড়াশোনা করতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।